প্রীতম নিজের মুখে হাত দিয়ে রক্তবমি থামাতে চাইলে পাশে দাঁড়ানো মৃত ব্যক্তিগুলো আরও অনেকটা কাছে এগিয়ে যায় ওর, তারপর ঝাঁপিয়ে পড়ে ওর শরীরের ওপর। বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমাদের আজকের নিবেদন ইশিকা হাজরার কলমে অশরীরী বন্ধুত্ব। গল্প পাঠে আছে সায়ন্তন এবং সূত্রধরে আমি তৃষা। শুরু হচ্ছে আজকের গল্প ইশিকা হাজরার কলমে অশরীরী বন্ধুত্ব। একটানা বৃষ্টির ঝমঝম শব্দের সুরে আর সারাদিনের ক্লান্তিতে চোখটা প্রায় বন্ধ হয়ে এসেছে সাগরের। এতক্ষণ বৃষ্টির মধ্যে অন্ধকার রাস্তায় গাড়ির হলুদ আলোয় রাস্তার যেটুকু দেখা যাচ্ছিল সেটাও এখন বিন্দু বিন্দু বৃষ্টির আড়ালে কেমন ঘোলাটে হয়ে উঠেছে ওর চোখের সামনে। সাগর গাড়ির চালকের আসনে বসে থাকলেও এই মুহূর্তে গাড়ি কোন দিকে ছুটে চলেছে সেসব কোনো কিছুই তার জানা নেই। এই মুহূর্তে ওর দুচোখের পাতা কোনো মতেই সামনে তাকাতে রাজি নয়। প্রচণ্ড ঘুমে চোখের পাতা দুটো আপনি ভারী হয়ে আসছে ওর। আজকে বৃষ্টির এই ঠান্ডা ঠান্ডা পরিবেশের জন্যই বোধহয় তরল পানীয়র নেশাটা একটু বেশিই মাথায় চড়ে গেছে। নইলে রোজ রোজ কত তরল পানীয় গলায় ঢেলেও দিব্যি সুস্থ থাকে তার হিসেব নেই। নেশাগ্রস্ত অবস্থাতেই হঠাৎ ওর মনে হলো একটা শীতল হাত ওর শরীরে খুব গভীরভাবে স্পর্শ করছে। প্রথমে ব্যাপারটায় সেরকম গুরুত্ব না দিলেও পরে কি মনে হতে চোখ খুলে সামনের দিকে তাকাতেই দেখল গাড়ির সামনের কাঁচ বেয়ে জলের সাথে সাথে গড়িয়ে পড়ছে কালচে রক্তের স্রোত। হঠাৎ ব্যাপারটায় চমকে উঠে রঙিন তরলের নেশা কাটিয়ে চোখ দুটো ভালো করে কচলে নিয়ে সামনের দিকে তাকাতেই ভয়ে চিৎকার করে উঠল। গাড়ির সামনের কাঁচের ওপর বয়ে যাওয়া রক্তের স্রোতের মধ্যে উঁকি দিচ্ছে দুটো কাজল টানা চোখ। তবে সেই চোখের দৃষ্টি মৃত আর মণিহীন। ধীরে ধীরে সেই চোখের অধিকারিণীর মুখটা স্পষ্ট হতে লাগলো ওর চোখের সামনে। গাড়ির ছাদ থেকে ঝুলে থাকা মেয়েটার চুলগুলো এলিয়ে রয়েছে নিচের দিকে। সেগুলো মাঝে মাঝে বাতাসের ঝাপটায় এলোমেলো হয়ে এদিক ওদিক উড়ে যাচ্ছে। মেয়েটার মুখের একদিকটা থেঁতলে রক্ত মাংস বেরিয়ে পড়েছে, অন্যদিকে কাটা ছেঁড়ার দাগ। সামনের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলো সাগর। মুখ দিয়ে কেবল ভেসে আসতে লাগলো গোঙানির শব্দ। এর মধ্যে ও চোখ না ঘুরিয়ে বুঝতে পারল গাড়িতে ও একা নেই। ওর পাশে কেউ একজন বসে শান্ত দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে রয়েছে। তাছাড়া একটু আগের সেই শীতল স্পর্শটা আরও বেশি চেপে বসেছে ওর শরীরে আর গলায়। প্রতি সেকেন্ডে সেকেন্ডে এক শীতল জ্বালা ছড়িয়ে পড়তে লাগলো ওর শরীর জুড়ে। ততক্ষণে ওর লাগামবিহীন গাড়িটা এঁকে বেঁকে এগিয়ে চলেছে ফাঁকা রাস্তায়। ওদিকে চোখ বন্ধ অবস্থাতেই সাগরের মনে হলো পাশের সিট থেকে কেউ উঠে বসে ওর কানে কানে কিছু একটা বলছে। সাগর আরও বেশি ভয় আর আতঙ্কে নিজের শরীরটা শক্ত করে নিতেই শুনতে পেল পাশ থেকে একটা মেয়েলি গলায় ফিসফিস করে কিছু ওকে বলছে। সাগর চোখ বন্ধ করে চুপচাপ বসে শুনতে লাগলো মেয়েটার কথা। মানা করেছিলাম আমি, ওর কাছে যাবি না, কিন্তু শুনলি না তুই। এবার কোথায় যাবি তুই? এবার যে তোকে শাস্তি পেতে হবে, জানিস শাস্তিটা কি? জানিস না তো? আমি বলছি, তোর শাস্তি হলো মৃত্যু। সাগর মেয়েটির কথা শুনে প্রচণ্ড ভয় পাশে তাকাতে দেখল একটা বছর 18 মেয়ে ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। গাড়িটা তখন প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছে সামনের দিকে। ও কয়েকবার ব্রেক কষে গাড়ি থামাবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফলাফল হলো শূন্য। কে তুমি? আর কি চাই তোমার? তোমাকে তো আমি তো তোমাকে চিনি। আর তাছাড়া এই চলন্ত গাড়িতে তুমি উঠলে কি করে?
মেয়েটার তরফ থেকে কোনো উত্তর এলো না, বদলে সে সামনের দিকে আঙুল নির্দেশ করে হেসে উঠল। সাগর আঙুলের নির্দেশ মতো সামনের দিকে তাকাতে দেখল একটা বড় ট্রাক এগিয়ে আসছে ওর দিকে, আর ঠিক কয়েক মুহূর্ত পরেই একটা বিকট শব্দে দুমড়ে মুচড়ে ওর গাড়িটা উল্টে পড়ল রাস্তার এক ধারে। প্রচণ্ড ঝাঁকুনিতে গাড়ির কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে ওর নাকে মুখে গিঁথে গিয়ে রক্ত ঝরতে শুরু করলো। সেই সাথে ব্যথায় কুঁকড়ে উঠেও নিজের সর্বশক্তি দিয়ে দরজা ঠেলে বেরোতে গিয়ে পেছন থেকে একটা শক্ত হাত টেনে ধরল ওকে। আগুনের তাপে আর গলায় সেই শীতল হাতের চাপে ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসতে লাগলো ওর। সারা বাড়ি জুড়ে আলোর রোশনাই, ফিকে হয়ে এসেছে শেষ রাতে। একটু আগের কোলাহল, বিয়ের সানাই সবটাই থেমে গিয়ে এক নিস্তব্ধতা নেমে এসেছে সেন বাড়ি জুড়ে। বিয়ের ধকল সামলে সকলেই এখন ক্লান্তিতে চোখ বুজেছে। জেগে আছে কেবল দুই নবদম্পতি, সায়নী আর প্রীতম। ফুল দিয়ে সাজানো ঘরটায় মুখোমুখি বসে দুজনেই উসখুস করছে কিছু একটা বলার জন্য। শেষ পর্যন্ত ধৈর্য ধরতে না পেরে সায়নী চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আপনি নিশ্চয়ই সবটা জানেন। আশা করি বাবা আপনাকে সাগরের কথা, ওর মৃত্যুর কথা সবটা বলেছে। আসলে সবাই মনে করে আমার জন্যই সাগরের মৃত্যু হয়েছে। ওদের মধ্যে আমার মধ্যে নাকি ডাইনির বাস। আমার দৃষ্টি পড়লেই নাকি মানুষের ক্ষতি হয়ে যায়। সেই কারণে সকলে আমার থেকে দূরে দূরেই থাকে। আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিয়ের সময় সকলের মধ্যে নানান গুঞ্জন উঠেছিল। তাছাড়া আমাদের আত্মীয়দের মধ্যেও অনেকে আপনাকে অনেক কিছুই বলেছে নিশ্চয়ই। আমার তো এখন ভেবেই অবাক লাগছে, সবটা জানার পর আপনি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কি করে? ভয় করছেন আপনার? যদি আজ রাতেই আমার সাথে থেকে আপনার মৃত্যু হয়ে যায়? সায়নীর কথাগুলো প্রথমে মন দিয়ে শুনলেও ওর শেষ কথায় নিজের হাসি আটকাতে না পেরে হেসে উঠল প্রীতম। তারপর সায়নীর ক্রুদ্ধ দৃষ্টির দিকে তাকিয়ে কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, সরি আমি না এসে থাকতে পারলাম। তোমার জন্য অন্য একজনের মৃত্যু, এগুলো আবার কেমন কথা? হ্যাঁ, আমি তো ভাবতেও পারছি না বর্তমানে দাঁড়িয়ে কেউ এইসব কথা ভাবতে পারে। আর সবার কথা বাদই দিলাম, সায়নী তুমি তো একজন উচ্চশিক্ষিতা। হ্যাঁ, তুমি একজন উচ্চশিক্ষিতা হয়ে এইসব মানো কি করে সেটাই বুঝতে পারছি না আমি। তাছাড়া সাগরের মৃত্যুটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট। পুলিশ তো তদন্ত করে পরিষ্কার করে জানিয়েই দিয়েছে যে প্রচণ্ড নেশায় স্নায়ু কাজ করা বন্ধ করে দিয়েছিল তাই এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তুমি আমাকে আরেকটা কথা বলো, তুমি তো নিশ্চয়ই ওকে গিয়ে সেদিনকে নেশা করে গাড়ি চালানোর কথা বলনি? হ্যাঁ, তাহলে এখানে তোমার দোষটা কোথায়? সায়নী কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। ওকে চুপ করে বসে থাকতে দেখে প্রীতম সামান্য হেসে ওর হাতটা ধরে বলল, আমার বাবা মা কেউই নেই, এতগুলো দিন একাই থেকেছি, তাই আমার কিছু অভ্যেস বা কাজ তোমার ভালো নাই লাগতে পারে। আমি নিশ্চয়ই শুধরে নেবার চেষ্টা করব। আর আমি কখনই এসব ডাইনি, অশুভ শক্তি এসবে বিশ্বাস করি না। তাই তোমাকেও বলছি, নিজের মন থেকে এসব ঝেড়ে ফেলো। কিন্তু আর কোনো কথা না, আর কোনো কিন্তু নয়। অনেক রাত হয়েছে, ঘুমাও এবার। সায়নী আর কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়তে প্রীতমও পাশ ফিরে মুচকি হেসে শুয়ে পড়ল। সায়নীর বাবা আর আশেপাশের মানুষের মুখে নানা কথা শুনে মেয়েটার ওপর ওর বেশ কৌতূহল জন্মেছে। সেই সাথে ভালোবাসার সূক্ষ্ম অনুভূতিরও জন্ম হয়েছে বটে। এইসব কথা ভাবতে ভাবতে দুজনে দুদিকে ঘুমিয়ে পড়তেই ধীরে ধীরে অন্ধকার ঘরের মধ্যে ভেসে উঠল একটা আবছা নারী মূর্তির অবয়ব। এক পা করে সে এগিয়ে যেতে লাগলো সায়নের দিকে। তারপর ওর মুখের ওপর ঝুঁকে পড়ে কিছু একটা লক্ষ্য করে নিজের ধারালো সদন্ত দুটো ফুটিয়ে দিল ওর গলায়।
আচমকা আঘাতে সায়নী ঘুমের মধ্যে খানিক আর্তনাদ করে উঠলেও পরক্ষণেই একটা পৈশাচিক হাসি ফুটে উঠল ওর মুখে, আর সেই নারী মূর্তিটাও কোনো এক অবিশ্বাস্য প্রক্রিয়ায় একাত্ম হয়ে গেল সায়নীর শরীরের সাথে। সেই সাথে সায়নীর ঠোঁটে পৈশাচিক হাসিটা আরও বেশি প্রশস্ত হয়ে উঠল। আচমকা বন্ধ চোখ দুটো খুলে তাকিয়ে রইল পেছন ফিরে শুয়ে থাকা প্রীতমের দিকে। পরের দিন হাজার কাজের মাঝে প্রীতম লক্ষ্য করল সায়নীর মুখটা কেমন রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তাছাড়া এক রাতের মধ্যেও শরীরটাও বড্ড বেশি দুর্বল মনে হচ্ছে। প্রীতম কি একটা ভেবে ওর দিকে এগিয়ে গিয়ে চুপচাপ দাঁড়াতে শুনতে পেল সায়নী নিজের মনে বিড়বিড় করে কিছু একটা বলে চলেছে। প্রীতম আরও একটু এগিয়ে গিয়ে ওর কথাগুলো শোনার চেষ্টা করতেই ওর মনে হলো ওর পিঠে কেউ যেন বরফ শীতল হাত ছুঁয়ে দিয়ে গেল। সঙ্গে সঙ্গে পেছনে ঘুরতে দেখল বাড়ির মধ্যে কেউ কোথাও নেই। নিজের মনের ভুল ভেবে আবার সামনে ফিরতে দেখল সায়নী স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে। আচমকা ঘটনাগুলো পরপর ঘটে যাওয়ায় প্রীতম চমকে উঠে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করতে সায়নী হেসে উঠে বলল, তুমিও ভয় পেলে দেখছি। তাই এরকম চোরের মতো কি করছিলে শুনি? কিছু দরকার থাকলে বলতে পারতে, আমি দিয়ে আসতাম। প্রীতম নিজেকে ধাতস্থ করে সামান্য লজ্জা পেয়ে বলল, না সেরকম কিছু না, আসলে স্কুলের খাতা দেখতে দেখতে মাথাটা বড্ড বেশি ধরেছে, তাই একটু চা করতে এসেছিলাম আর কি। সায়নী প্রীতমের দিকে মুখ ফিরিয়ে গ্যাসে চাপানো গরম জলের মধ্যে চা দিতে দিতে বলল, সেটা একবার হাঁক দিয়ে বললেই হতো, আমিও করে দিয়ে আসতাম। নাকি আমার হাতে চা খেতে তোমার সমস্যা আছে? সমস্যা? সমস্যা আবার কিসের ম্যাডাম? এতদিনের অভ্যাস পাল্টাতে একটু সময় তো লাগবেই। যদিও একদিক থেকে ভালোই হলো, এখন আর একা একা চা খেতে হবে না, বরং তোমার সাথে গল্প করতে করতে চাটা খাওয়া যাবে, কি বলো? প্রীতমের কথা শেষ হতে না হতেই বাইরে থেকে একটা চিৎকার ভেসে এলো বাড়ির ভেতরে। দুজনে কিছুটা অবাক হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখল নন্দ কাকু হাঁটুতে ভর দিয়ে কাঁপছেন। ওনার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। প্রীতম এগিয়ে গিয়ে ওনার কাঁধে হাত রাখতে উনি কাঁপা কাঁপা গলায় বললেন, দাদাবাবু, ওখানে ওই বাইরে বিড়ালটা। ওনার কথা শুনে প্রীতম বলল, বিড়াল মানে মিনির কথা বলছো? কই, সকাল থেকে তো ওকে এখানে দেখতে পাচ্ছি না। অন্যদিন তো সকাল হলেই পায়ে পায়ে ঘুরে বেড়ায়, আজ গেল কোথায় মেয়েটা? হ্যাঁ, বাইরে আবার কিছু গন্ডগোল পাকিয়েছে নাকি? না 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 বাবু, মেনি বাইরে। নন্দ কাকুকে আমতা আমতা করতে দেখে প্রীতম সামান্য বিরক্ত হয়ে বলল, ওফ, কি তখন থেকে আমতা আমতা করছো বলো তো? চলো বাইরে গিয়ে দেখি কি হয়েছে। একটু শান্তিতে থাকতেও দেবে না দেখছি এরা। এই চলো তো দেখি কি এত বলতে চাইছো তুমি, চলো। এই বলে নন্দকে আর কিছু বলতে না দিয়ে এক প্রকার বগল দাবা করে নিয়ে বাইরে বেরোতে গিয়ে সামনের দৃশ্য দেখে দরজার সামনে থমকে দাঁড়ালো। দরজা থেকে একটু দূরে সামনের সাদা চাতালের ওপর নিথর হয়ে পড়ে রয়েছে সাদা লোমওয়ালা মেনির দেহটা। প্রীতম প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে কয়েকবার চোখ কচলে নিয়ে সামনের দিকে তাকালো, কিন্তু এখনও একইভাবে নিথর হয়ে পড়ে রয়েছে মেনির দেহটা। প্রীতম যন্ত্রের মতো কয়েক পা এগিয়ে দেহটার সামনে পৌঁছতে দেখল মেনির পেটের কাছটা পুরো খোবলানো। সেখান থেকে বেরিয়ে এসেছে পেটের নাড়ি ভুঁড়ি। মাথাটা ঘাড় থেকে হেলে পড়েছে, হয়তো কেউ শক্ত হাতে মুটকে দিয়েছে। সাদা লোমের ওপর জমাট বেঁধে রয়েছে চাপ চাপ রক্ত, আর তারই চারপাশে মাছিগুলো একঘেয়েমি স্বরে ভন ভন করে উড়ে বেড়াচ্ছে। দৃশ্যটা দেখে নিজের শরীরের ভার ধরে রাখতে না পেরে মেনির দেহের পাশে ধপ করে বসে পড়ল প্রীতম। তারপর আলতো হাতে হাত বুলিয়ে দিতে লাগলো মেনির মাথায়। নন্দ ফুঁপিয়ে কেঁদে উঠলেন বার কয়েক। নন্দ কাকু আর প্রীতমকে অমন তাড়াহুড়ো করে বাইরে আসতে দেখে ওদের পেছন পেছন সায়নী যে কখন ওদের পাশে এসে দাঁড়িয়েছে তা দুজনের কেউই খেয়াল করেনি। সায়নী এগিয়ে গিয়ে মেনির অমন বিভৎস শরীরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠতে প্রীতম নিজের ভাবনার জাল ছিন্ন করে উঠে দাঁড়িয়ে সায়নীকে নিজের কাছে টেনে
নন্দ কাকুর উদ্দেশ্যে কান্না ভেজা গলায় বলল, কাকু তুমি ওর দেহটা নিয়ে গিয়ে কলা বাগানে মাটি চাপা দিয়ে এসো, আর জায়গাটা একটু পরিষ্কার করে দিও। আমি ভিতরে গেলাম। এরপর কদিন প্রায় নিশ্চুপ হয়েই দিনগুলো কেটে গেল। মেনির ওরকম বিভৎস মৃত্যু ওর মন কিছুতেই মেনে নিতে পারেনি। সায়নী নানা কথা বলে ওর মন ভালো করার চেষ্টা করলেও প্রীতম কেবল হ্যাঁ না উত্তর দিয়েই কথা শেষ করে দিয়েছে। এর মাঝে সায়নী নিজের বাড়িতে গেলে প্রীতম একা একা কী করবে বুঝতে না পেরে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো স্টোর রুমে রাখতে গিয়ে হঠাৎ কি মনে হতে পাশ ফিরতে দেখল সায়নীর এই বাড়িতে এসে প্রথম যে শাড়িটা পরেছিল সেটা বুঁচকি করে একটা সাদা পলিথিনে মুড়ে একধারে ফেলে রাখা হয়েছে। প্রীতম সামান্য ভুরু কুঁচকে সেটা হাতে তুলে নিয়ে শাড়ির ভাঁজ খুলতেই দেখল শাড়ির মাঝ বরাবর অংশে রক্ত শুকিয়ে যাওয়ার দাগ। প্রীতম কয়েক মুহূর্ত শাড়ি হাতে দাঁড়িয়ে রইল। ঠিক কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল মনে নেই। ঘোর কাটল নন্দর ডাকে, বলছি দাদাবাবু, এখানে শাড়ি হাতে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এই ঘরটায় বড্ড ধুলো ময়লা। তোমার তো এমনিতেই ধুলোবালি লাগলে কাশি শুরু হয়ে যায়। তাছাড়া তোমাকে কিছু বলারও ছিল। প্রীতম শাড়িটা ভাঁজ করে প্যাকেটে রাখতে রাখতে বলল, আরে বলো না, কি বলবে? এখানে নয়, বাইরে চলো, তারপর তোমায় সবটা বলছি। নন্দ কাকার কথা মতো প্রীতম বাইরে এসে সোফায় বসতে নন্দ ইতস্তত করে বলল, দেখো দাদাবাবু, আমি এই বাড়িতে কাজের লোক হতে পারি, কিন্তু কর্তা বাবা আর কর্তা মা যাবার পর থেকে আমি তোমাকে মানুষ করে এসেছি। তাই তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। নন্দ কাকুকে কথার মাঝে থামিয়ে প্রীতম গভীর কণ্ঠে বলল, তুমি যেরকম আমার ভালো মন্দ দেখার দায়িত্ব নিয়েছো, তোমার ভালো মন্দ দেখার দায়িত্বও কিন্তু আমার। তুমি এখনো অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? এদিকে এসো, সোফায় বসো দেখি। আর সারাক্ষণ তুমি নিজেকে কাজের লোক বলা বন্ধ করো। প্রীতমের কথায় কৃতজ্ঞতার হাসি হেসে নন্দ সোফার ঘাড় ঘেঁষে বসতে প্রীতম বলল, আরে বলো, কি বলবে বলছিলে? তাছাড়া লক্ষ্য করছি এখন তুমি সারাদিন কেমন ভয় ভয় থাকো। আমার ঘরেও আসো না, শুধু রান্নাঘর আর বাগান নিয়েই পড়ে থাকো। কিছু কি হয়েছে? নন্দ কাকু ঢোক গিলে বলল, আর আসলে সায়নী মা। সায়নী? ও আবার কিছু বলেছে নাকি তোমায়? না না, কিছু বলেনি। তবে আমার মনে হয় সায়নী মায়ের কিছু অসুখ আছে। অসুখ মানে? কাকু তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি সবটা পরিষ্কার করে বলো তো আমায়। সায়নী মা যেদিন প্রথমে বাড়িতে এলো, সেদিন মাঝরাতে রান্নাঘরে বাসনের শব্দ পেয়ে উঠে দেখি সায়নী মা রান্নাঘর থেকে বসার ঘরে দ্রুত পায়ে এদিক ওদিক করছিল, আর রাগী কণ্ঠে নিজের মনেই বিড়বিড় করে কিছু একটা বলছিল। আমি পেছন থেকে অনেকবার ডেকেছিলাম ওকে, কিন্তু মা আমার দিকে ফিরেও তাকায়নি। তারপর বাড়ির দরজা খুলে বেরিয়ে গিয়েছিল বাইরের দিকে। আমি অবশ্য সাহস করে বাইরে বেরোতে পারিনি, কিন্তু তার কিছুক্ষণ পরেই প্রায় হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে এসে তোমাদের ঘরের দিকে ছুটে গিয়েছিল। এছাড়া মাঝে মাঝেই সায়নী মা একা একাই ঘরের মধ্যে সামনের দিকে তাকিয়ে নিজে মনেই বকতে থাকে। দেখে মনে হবে ওর সামনে হয়তো কেউ বসে আছে। তারপর মাঝে মাঝে কেমন একটা অন্য গলায় গান গাইতে থাকে। কখনো ছাদে গিয়ে ওই কলা বাগানের দিকে মুখ করে রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে বসে থাকে। তোমাকেও বলবো করে বলা হয়ে ওঠেনি, বারবার বলতে গিয়েও থেমে যাই, কারণ তুমি যদি আমায় ভুল বোঝো এই কারণে। কিন্তু
সেদিন যা চোখের সামনে দেখেছি, তারপর তোমাকে না বললে হয়তো সত্যি সায়নী মায়ের বড় বিপদ হয়ে যাবে গো। তুমি কি দেখেছো? মা ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে মাছের ভেতর জমাট বাঁধা রক্তটা জিভ দিয়ে চাটছে। তারপর কাঁচা অবস্থাতেই মাছের মুড়োটা চিবিয়ে খেয়ে অট্ট হাসিতে ফেটে পড়ছিল। আর তার কিছুক্ষণ পরেই কিচ্ছু হয়নি এমন একটা ভাব করে সাধারণভাবে এক এক করে বাড়ির সমস্ত কাজ করতে লাগলো। আমার আমার বড় ভয় করছে দাদাবাবু। তুমি মাকে একটু দেখে রেখো। নন্দ কাকুর কথা শুনে প্রীতম হতভম্ব হয়ে থম মেরে বসে রইল কিছুক্ষণ। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, তুমি এইসব নিয়ে বেশি চিন্তা করো না, আমি সবটা সামলে নেবো আর সায়নীকেও ঠিক করে তুলব। তবে আমাকে আপাতত এখন একটু বেরোতে হবে। এখন আবার এই ভর সন্ধ্যাবেলায় কোথায় বেরোবে? সায়নীদের বাড়ি, আজ রাতটা ওখানেই থাকবো। তুমি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ো। এই বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে পড়ল সায়নীদের বাড়ির উদ্দেশ্যে। প্রবল গতিতে বাইক ছুটিয়ে যখন ও সায়নীদের বাড়ি পৌঁছল তখন রাত 8:05। সায়নীর মা ওকে এমন সময় আসতে দেখে খানিক অবাক হলেন বটে, তবে সেটা বুঝতে না দিয়ে সঙ্গে সঙ্গে ওর যত্ন আত্মীর কাজে লেগে পড়লেন। সায়নীর বাবাও ওর কলা কৌশল জিজ্ঞেস করে কিছুক্ষণ থেমে বললেন, আমি জানতাম তুমি আসবে। আপনি জানতেন মানে? আপনি কি করে জানলেন আমি এখানে আসবো? আমি তো সায়নীকেও এই বিষয়ে কিছু জানাইনি। সায়নীর বাবা সুজয়বাবু বিষণ্ণ হাসি হেসে বললেন, সব কিছু কি আর আগে থেকে বলবার কোনো দরকার পড়ে? তাছাড়া কখনো কখনো আগে থেকে বিপদের সংকেত আমাদের সাবধান করে দিয়ে যায়। কোন বিপদের কথা বলছেন আপনি? আমি বিয়ের আগে থেকেই তোমাকে আমার মেয়ের ব্যাপারে সাবধান করে দিয়েছিলাম। আমি জানতাম কোনো না কোনো সময় এরকম কিছু না কিছু একটা ঘটনা ঘটবেই। কোন ঘটনার কথা বলছেন আপনি? বিয়ের আগেই আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম। বলেছিলাম যে আমার মেয়ের মধ্যে নানান সমস্যায় ভরা। ও কখন কি করে কিংবা কি করবে এর হিসাব চাইতে যাওয়া মানে সব থেকে বড় সমস্যা। ও কখন কি করছে বা না করছে কিছুই ওর মনে থাকে না। তাছাড়া ও যখন প্রচন্ড রাগে উগ্র হয়ে ওঠে তখন আমরা কেউই ওকে সামলে উঠতে পারি না। ওই মুহূর্তে বড় অদ্ভুত কাণ্ড কারখানা ঘটিয়ে বসে সে। প্রীতম ওনাকে থামিয়ে দিয়ে বলল, এই যেমন কাঁচা মাছ খাওয়া কিংবা নিজের মনে একা একা বকতে থাকা, এইগুলো তো সাধারণ উপসর্গ নয়। এই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। নইলে এরকমভাবে দিনের পর দিন চলতে থাকলে ও পাগলে পরিণত হবে, আর আমি সেটা কখনোই চাই না। প্রীতম, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি সায়নীর বাবা, তাই ওর ভালো মন্দের হিসাব রাখাটা আমার কাজ। এর আগে বহু ডাক্তারই দেখানো হয়েছে, নানান পরীক্ষাও করা হয়েছে, কিন্তু কিছুতেই কোনো ফল হয়নি। অবশ্য ছোট থেকে কোনোদিনই এই সমস্যা ছিল না ওর। কি সমস্যার কথা বলছো বাপি? আর প্রীতম, তুমি কখন এলে? কই তখনও তো কথা হলো আসবে বলে, আগে থেকে তো কিছুই জানাওনি। হঠাৎ সায়নীর কথায় দুজনে একসাথে চমকে পেছন ফিরে তাকাতে দেখল সায়নী সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। মুখে লেগে রয়েছে মৃদু হাসি। দুজনকে একসাথে চুপ করে থাকতে দেখে সায়নী বলল, কি হলো, দুজনে চুপ করে গেলে কেন? কিছু কি গোপন কথা হচ্ছিল নাকি যে আমি আসে এরকম চুপ করে গেলে? না রে মা, সেরকম কিছু নয়। এই প্রীতমের কাজ, স্কুলে পড়ানো, এইসব নিয়েই আলোচনা করছিলাম আর কি। সুজয়বাবুর সাথে একমত জানাতে প্রীতম মাথা নাড়তেই
প্রীতমের হাতের কবজিতে শীতলতা অনুভব করল। নিজের হাতের দিকে তাকাতে দেখল সায়নী শক্ত করে ওর কবজিটা ধরে রেখেছে। প্রীতম কিছু একটা বলতে গেলে ও মুখ দিয়ে সামান্য গড়গড় করে শব্দ করে ভারী গলায় বলল, আমার সামনে মিথ্যে কথা বলবি তুই? আমার সামনে? তুই জানিস আমি কে? জানিস না তো, আর জানার চেষ্টাও করিস না। এটাই তোর জন্য মঙ্গল, নয়তো বেশি জানতে গেলে অকাল মৃত্যু ঘটবে। কথাগুলো বলেই প্রবল হাসিতে ফেটে পড়ল সায়নী। তারপর ধীরে ধীরে ঝিমিয়ে পড়ল সোফার ওপর। সুজয়বাবু খানিক এগিয়ে গিয়ে সায়নীর এলিয়ে যাওয়া মাথাটা নিজের কোলে তুলে নিয়ে দু চোখ মুছলেন। প্রীতম তখনও একটু আগে ঠিক কি ঘটল ব্যাপারটা বোধগম্য করতে করতে সুজয়বাবুর দিকে তাকাতে উনি দেখলেন উনি উদাস চোখে ওর দিকেই তাকিয়ে রয়েছে। ওনার কোলে নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে রয়েছে সায়নী। একটু আগে যেটা ঘটল, বহু বছর ধরে এটাই চলে আসছে। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কিছু ফল পায়নি। তাই যখন সায়নীর বিয়ের জন্য তুমি আমাদের কাছে এসে বলেছিলে, তোমায় বারবার করে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তুমি তো কিছুই শুনলে না। তাই বিয়েটা যখন হয়েছে, আশা করি তুমিও তোমার দায়িত্ব পালন করবে। প্রীতম উত্তর না দিয়ে কেবল মাথা নাড়ল। পরের দিন প্রীতমের সাথে সায়নী প্রীতমদের বাড়ি এসে পৌঁছয়। কাল হঠাৎ করে আমার বাড়ি গেলি কেন? যখন আমার সাথে ওই বাড়িতে যেতে বলেছিলাম তখন তো যাওনি। আর ওদিকে সন্ধে হতে না হতেই আমার বাড়িতে গিয়ে হাজির। কিন্তু তারপর কি যে কথা হলো, কিছুই মনে পড়ছে না আমার। থাক না, মাথায় এত বেশি চাপ দেবার দরকার নেই। থাক, ঘুমো, থাক। না, চাপ দিচ্ছি না, কিন্তু কি জানো তো, আমি না মাঝে মধ্যে সবটা ভুলে যাই। আমার সাথে কি ঘটছে বা কি করেছি, কিন্তু এতগুলো বছর ধরে একটা সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না। যাই হোক, এসব বাদ দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর স্কুলের জন্য বেরোতে হবে তো তোমায়। প্রীতম উত্তর না দিয়ে কেবল মাথা নাড়ল। তারপর স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে লাগল। প্রচণ্ড রাতে এক নাগাড়ে কান্নার শব্দ কানে আসতে ঘুমের মধ্যে সজাগ হয়ে উঠল প্রীতম। কান খাড়া করে বোঝার চেষ্টা করতে লাগল চারপাশের পরিবেশের অবস্থাটা। কান্নার শব্দের সাথে একটা গলাও ভেসে আসতে লাগলো খুব কাছ থেকে। প্রীতম জোর করে বন্ধ চোখ খুলতে দেখল ওর সামনে কান্না মুখে দাঁড়িয়ে রয়েছে ওর মা। উনি নিজের শীর্ণ হাত দুটো বাড়িয়ে দিয়ে ভেজা গলায় বললেন, কিরে বাবু, অত দূরে দাঁড়িয়ে রয়েছিস কেন? আয়, আমার কাছে আয়। আমার যে তোকে ছাড়া থাকতে বড্ড কষ্ট হয়। তাছাড়া ওই ওই যে ওইদিকে ওই লোকগুলো বড্ড বেশি জ্বালাচ্ছে আমায়। ওরা ওদের ভয়ঙ্কর মুখগুলো নিয়ে আমার কাছে এগিয়ে আসছে। আমার এখানে বড্ড ঠান্ডা লাগছে, ভয় লাগছে খুব বেশি। আমার কাছে আয় বাবু, আমার হাতটা একবার ধরে দেখ বাবু। ওনার কথা মতো প্রীতম নিজের হাতটা বাড়িয়ে দিয়ে ওনার হাতটা ধরতে দেখল চারপাশে কতগুলো মৃতদেহ ওদের দিকে গোল হয়ে এগিয়ে আসছে। সকলের মুখেই কেমন একটা বাঁকা হাসি। প্রীতম সেই দিকে তাকিয়ে ঢোক গিলে ওর মায়ের হাতে টান দিতে মনে হলো একদলা নরম কিছু বস্তু হাতের ওপর উঠে এলো। প্রীতম ভয়ে ভয়ে সামনের দিকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকাতেই প্রবল জোরে চিৎকার করে উঠল। ওর সামনে বসে থাকা মায়ের শরীর থেকে গলে গলে পড়ছে মাংসের দলা, আর সেই মাংসের পিণ্ডটারই কিছুটা ওর হাতে উঠে এসেছে। প্রবল ভয় আর আতঙ্কে কাঁপতে কাঁপতে প্রীতম সামনের দিকে তাকাতে দেখতে পেল মৃত মানুষের একটা দল তাকে ঘিরে ধরেছে। তাদের মণিহীন চোখের দৃষ্টি ওর দিকে নিবদ্ধ। ওদের ফুলে ওঠা পচা রক্তাক্ত গন্ধে পুরো ঘরের বাতাসটা গুমোট হয়ে উঠেছে। পচা মাংসের গন্ধ আর ভয়ের তীব্রতা সহ্য করতে না পেরে পেটের নাড়ি ভুঁড়ি উল্টে কয়েকবার হেঁচকি তুলে বমি করতেই
ও অবাক হয়ে দেখল ওর মুখ দিয়ে ক্রমশ বেরিয়ে আসছে লাল রক্তের দলা। প্রীতম নিজের মুখে হাত দিয়ে রক্তবমি থামাতে চাইলে পাশে দাঁড়ানো মৃত ব্যক্তিগুলো আরো অনেকটা কাছে এগিয়ে যায় ওর, তারপর ঝাঁপিয়ে পড়ে ওর শরীরের উপর। প্রচণ্ড আতঙ্কে চোখ খুলে হাঁপাতে থাকে প্রীতম। ঘামে জবজব করছে সারা শরীর, নিঃশ্বাসের সাথে সাথে নাকের পাটাটাও ফুলে উঠছে বারবার। ও মনে মনে প্রমাদ গুনল, স্বপ্নটা আরেকটু বেশি সময় ধরে চললেই আজ হয়তো ঘুমের মধ্যেই হার্ট ফেল করে মারা যেত। এতগুলো বছর থেকেও একা থেকে আসছে, একা শুয়েছে, কত ভয়ের গল্প পড়েছে, দু চারটে ভয়ের স্বপ্নও দেখেছে বোধহয়, তবে আজকের মতো এতটা ভয় আগে পায়নি। স্বপ্নটা আরেকবার মনে করতেই শুকনো গলায় কেসে উঠল। তারপর নিজেকে একটু ধাতস্থ করতে টেবিলে রাখা বোতলটায় এক চুমুকে সব জলটা শেষ করে ধীরে ধীরে পাশ ফিরতে দেখল পাশে সায়নী নেই। প্রথমে অবাক হলেও পরে বাথরুম গেছে ভেবে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়ল। ধীরে ধীরে সময় অতিক্রান্ত হলেও সায়নী ফিরছে না দেখে প্রীতম বিছানায় উঠে বসল। বাথরুমে তার এতক্ষণ সময় লাগার তো কথা নয়। প্রীতম দুশ্চিন্তায় উঠে বসল, তারপর মনে মনে কিছু একটা ভেবে খাট থেকে নামতে প্রচণ্ড শীত অনুভব করল। এই ভ্যাপসা গরমের সময় এমন শীতের অনুভূতি বড় অদ্ভুত মনে হলো ওর। কিন্তু সেসব বিষয়ে বিশেষ পাত্তা না দিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। তবে কোথাও সায়নীর চিহ্ন মাত্র পেল না। কয়েকবার সায়নীর নাম ধরে হাঁকডাক করলেও ওপর দিক থেকে কোনো উত্তর এলো না। হঠাৎ বাড়ির বাইরে থেকে কতগুলো কুকুরের সমবেত কান্নার স্বর আর তাদের মারণ প্রাণ চিৎকার শুনে প্রীতমের কি মনে হতে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরোতে গিয়ে দেখল নন্দ কাকা জানলায় চোখ রেখে বাইরে কোনো দৃশ্য দেখে ভয়ে কেঁপে কেঁপে উঠছে। প্রীতম বাইরে না বেরিয়ে নন্দর দিকে এগিয়ে গিয়ে ওনার কাঁধে হাত রাখতে উনি চমকে উঠে খানিক পেছনে সরে গিয়ে চোখ বন্ধ করে হাত জোর করে কান্নারত গলায় বললেন, আমায় ছেড়ে দাও মা, আমি কিছু করিনি, আমি কাউকে কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। কাল 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 ভোর সকাল হতে বাড়ি ছেড়ে চলে যাব, আমাকে বেরো না মা। প্রীতম নন্দর কথা বুঝতে না পেরে ওনার কাঁধ ঝাঁকিয়ে অবাক গলায় জিজ্ঞেস করল, কে তোমাকে মারবে কাকু? কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন তুমি? আরে চোখ খোলো, দেখো আমি এসেছি প্রীতম। প্রীতমের কথায় নন্দ চোখ খুলে খানিক আশ্বস্ত হয়ে আবার ডুকরে কেঁদে উঠল। বলল, তুমি আমার মাকে বাঁচাও, নইলে ওই ডাইনি তিলে তিলে শেষ করে ফেলবে মাকে, কিছুতেই বাঁচতে দেবে না। সেই সাথে আমাকেও মেরে ফেলবে গো দাদা বাবু। কি বলছো এসব তুমি কাকু? সায়নী কি করে? মানে তুমি কি ওকে দেখেছো? আমি তো নিজে ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। নন্দ মুখে কিছু উত্তর দিলেন না, শুধু আঙুল নির্দেশ করে জানলার দিকে তাকালো। প্রীতম ওনার নির্দেশ মতো জানলার দিকে এগিয়ে গিয়ে বাইরে চোখ রাখতে অন্ধকারের মধ্যে দেখল সায়নী দু পা ছড়িয়ে একটা আস্ত ছোট কুকুরছানার মাংস হাত দিয়ে খুবলে খুবলে খাচ্ছে আর পৈশাচিক আনন্দে হাসছে। ওর সারা মুখে হাতে রক্তের লাল রঙের রঙিন হয়ে আছে, চুলগুলো এলোমেলো ছড়িয়ে আছে ওর সারা মুখ জুড়ে। এরকম একটা বিভৎস দৃশ্য দেখে প্রীতম ঢোক গিলে অতি কষ্টে অস্ফুট স্বরে বলল, সায়নী? হ্যাঁ দাদা বাবু, ওটা আমাদেরই সায়নী মা। কিন্তু ও কি করে? মানে এগুলো কি হচ্ছে? ও এরকম করে কুকুর মেরে তার মাংস খাচ্ছে। আমি বাইরে কি দেখি ওর কি হলো। তুমি 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 এখানেই দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখি ওর কি হলো। না না দাদা বাবু, না, তুমি বাইরে যেও না, যেও না, নয়তো তোমাকেও শেষ করে ফেলবে গো। ও দাদা বাবু গো, কোথায় যাচ্ছ? আমার কথা শোনো দাদা বাবু, যেও না তুমি, দাদা বাবু।
নন্দর কথা কানে তুলল না প্রীতম। দরজা খুলে এক ছুটে সায়নীর কাছে গিয়ে দাঁড়াতে সে রক্তমাখা মুখটা ওপরের দিকে তুলে নিস্তব্ধ রাতের নীরবতার মাঝে অট্টহাসি হেসে ভরাট গলায় বলল, কি ভেবেছিলিস আমার থেকে কেড়ে নিবি আমার সায়ুকে? ওর মনে নিজের জায়গা করে আমাকে ভুলিয়ে দিবি ওর মন থেকে? আমি কখনোই সেটা হতে দেব না। ও আমার বন্ধু, ওর ওপর আমার অধিকার সব থেকে বেশি। তুই যদি ওর বেশি কাছে আসতে চাস তাহলে এই যে দেখ দেখ এই কুকুরটার মতো তোকেও ছিঁড়ে খাবো। সব তুমি কি বলছো সায়নী? আর আর ওই কুকুরটা, তুমি কি সত্যিই পাগল হয়ে গেছো? এই এক্ষুনি উঠে এসো, জলদি। সায়নী প্রীতমের কথায় কান না দিয়ে হেসে উঠে বলল, এই আদরের মেয়েকে কে মেরেছে জানিস? জানিস না তো? জানিস না? আমি মেরেছি ওকে। আমি গলা থেকে মাথাটা মুটকে দিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি আমি। আমার 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 খুব খিদে পায় জানিস, খুব খিদে পায়। কিন্তু কিন্তু সায়নী বারবার আমার কাছে বাধা দেয়। আমি ওকে রাতের বেলা ঘুম পাড়িয়ে দিয়ে আমার রাজত্ব চালাই। আমার তোদের মতো মানুষগুলো আমার কাজে বাধা দিস। যা তো, যা এখান থেকে যা। আমাকে খেতে দে, খেতে দে, আমাকে খেতে দে। কথাগুলো বলে ছোট্ট কুকুরছানার গায়ে কামড় বসালো সে। এমন দৃশ্য দেখে কেঁপে উঠল প্রীতম। নিজের শরীরের ভার ধরে রাখতে না পেরে পড়ে গেল মাটিতে। সায়নী আর চোখে প্রীতমের অবস্থা দেখে বিড়বিড় করে বলতে লাগলো, আর আসবি সায়নীর কাছে? যদি আসিস এমন করে কাঁচা খেয়ে নেব তোকে, তোর রক্তে স্নান করব। দেখবি অনেক আনন্দ হবে আমার তখন। সায়নী তখন আমার আগের মতোই শুধু আমার বন্ধু হয়েই থাকবে, শুধু আমার সাথেই কথা বলবে আর আমার সাথেই থাকবে। প্রীতম আর এই অর্থহীন কথাগুলো সহ্য করতে না পেরে জোরে সায়নীর নাম ধরে চিৎকার করে উঠতে সায়নী চমকে উঠে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। কুকুরের ছোট দেহটা ছিটকে পড়ল ওর থেকে কিছুটা দূরে। প্রীতম তাড়াতাড়ি উঠে বসে সায়নীর কাছে গিয়ে ওর গালে হাত রাখতে বুঝল প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে ওর শরীরটা। নন্দ ওর পেছনে দাঁড়িয়ে বললেন, তুমি মাকে নিয়ে ঘরে যাও দাদাবাবু, এই বাইরে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না। নন্দর কথা মতো প্রীতম আর বিন্দুমাত্র দেরি না করে ওকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। সারাটা রাত জ্বরে কাতরাতে কাতরাতে সায়নী কয়েকটা নাম উচ্চারণ করে গেছে। প্রীতম সায়নীর মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করেছিল বটে, তবে ওর জড়ানো গলায় কিছুই বুঝে উঠতে পারেনি। পরের দিন সকালে ঘরের মধ্যে পিন পতন নীরবতার মাঝে বিছানায় শোয়ানো রয়েছে সায়নীর দেহটা। অত্যন্ত ধীর গতিতে শরীরের ওঠানামায় বোঝা যাচ্ছে দেহে এখনও প্রাণ রয়েছে। ওর পাশে বসেই প্রীতমের পরিচিত ডাক্তার সেন নানাভাবে পরীক্ষা করে চলেছে সায়নীকে। প্রীতম সেদিকে তাকিয়ে রয়েছে মরা মাছের দৃষ্টিতে। অন্যদিকে সায়নীর মা ঋতু দেবী মুখে আঁচল চেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছেন, আর সুজয়বাবু বারবার ওনাকে চুপ করার জন্য বলে যাচ্ছেন। ডাক্তার সেন সায়নীকে পরীক্ষা করে বললেন, জ্বরটা সিজন চেঞ্জের জন্যই হয়েছে, তবে ওনার প্রেশার অনেকটা লো। তার ওপর খাওয়া দাওয়া ঠিক সময় মতো করেন বলে তো মনে হয় না। আমি আপাতত জ্বর আর প্রেশারের কয়েকটা ওষুধ আর খাওয়া দাওয়া বাড়ানোর জন্য কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। তারপর একটু সুস্থ হলে কয়েকটা টেস্ট করিয়ে নিতে হবে। আপাত দৃষ্টিতে সেরকম ভয়ের কিছু বলে মনে হচ্ছে না। ওনার কথা শেষ হতেই প্রীতম বলল, আর আপনাকে যে কালকে রাতের ঘটনাটা বললাম সেটার জন্য কি করতে হবে? ডাক্তার সেন নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগে গোছাতে গোছাতে বললেন, দেখো প্রীতম, তোমায় মিথ্যে কোনো কথাই আমি বলতে চাই না। তুমি যতটা আমায় জানিয়েছো তাতে আমার মনে হয়েছে
সায়নী মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। ডাক্তার সেনের কথায় সুজয়বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এক কথায় বলতে গেলে নিজের বৈশিষ্ট্য হারিয়ে অন্য ব্যক্তির মতো আচরণ করা। যেমন ধরুন, কল্পনায় একটা ব্যক্তির সম্বন্ধে অনেক বেশি ভেবে চলা, বা কোনো কাছের মানুষকে হারিয়ে ফেলে তার সম্বন্ধে চিন্তা করতে করতে সেই ভাবনার মানুষটার চরিত্র নিজের মধ্যে গড়ে তোলা। আর যেই সময়ের জন্য অন্য সত্তাকে ও নিজের মধ্যে জাগিয়ে তোলে, সেই সময় ওর নিজের চরিত্র অচেতন হয়ে পড়ে। ওনার কথা শুনে ঋতু দেবী ফুঁপিয়ে উঠে বললেন, তাহলে আমার মেয়েটা কি আর কোনোদিনও ভালো হবে না? না না, ভালো হবে না সে কথা আমি একবারের জন্য বলছি না। তাছাড়া কোনো টেস্ট না করিয়ে আমি আপনাদের শিওর হয়ে বলতেও পারবো না। আপাতত জ্বরটা কমুক, শরীরের দুর্বলতা ঠিক হোক, তারপরে কয়েকটা টেস্ট করালেই বোঝা যাবে কি হয়েছে। আচ্ছা, এর আগে কি ওনার এরকম কখনো হয়েছে? ওনার এই প্রশ্নে প্রীতম সুজয়বাবুর দিকে তাকাতে উনি মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, কবে থেকে শুরু হয়েছে বিষয়টা? এখানে নয়, অন্য ঘরে চলুন। এই মুহূর্তে ইঞ্জেকশনের প্রভাবে গভীর ঘুমে ঘুমিয়ে আছেন উনি। আমাদের কথায় ওনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ছোট থেকেই রিমি আর সায়নী ভালো বন্ধু। এক কথায় বলতে গেলে হরিহর আত্মা ছিল দুজনে। স্কুল, টিউশনি, নাচের ক্লাস, সব জায়গাতেই দুজনে একসাথে জোট হয়েই যেত। একজন অসুস্থ হয়ে পড়লে অন্যজনও কান্নাকাটি করে নিজের শরীর অসুস্থ করে ফেলত। এভাবেই হেসে খেলে বড় হয়ে উঠছিল ওরা। একবার তো সায়নীকে একটা ছেলে প্রেমের প্রস্তাব দেওয়ায় রিমি হিংসায় রেগে লাল হয়ে সেই ছেলেটাকে কি মার। বেচারা ছেলেটা কতদিন হাত ভেঙে হাসপাতালে পড়েছিল। এই নিয়ে রিমি আর সায়নীর মধ্যেও খানিক মনোমালিন্য হয়েছিল বটে। আর সেই মনোমালিন্যের রেশ ধরেই আত্মহত্যা করবার চেষ্টা করে রিমি। কিন্তু ভগবানের অশেষ কৃপায় ঠিক সময় মতন বাঁচিয়ে নিয়েছিলেন সে। রিমি কখনোই পছন্দ করতো না যে ওদের বন্ধুত্বের মাঝে অন্য কেউ আসুক। যদি ভুল করেও কেউ সায়নীর সাথে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করত, পরের দিন তাকে খুঁজে পাওয়া যেত হসপিটালের বেডে, হাত পা ভাঙা অবস্থায়। কিন্তু শেষ পর্যন্ত ওদের বন্ধুত্ব আর রইল না। সুজয়বাবু থামতে ডাক্তার সেন নিজের চশমা ঠিক করতে করতে বললেন, বন্ধুত্ব রইল না কেন? কারণ রিমি আর বেঁচে নেই। বহু বছর আগেই পরপারে পাড়ি দিয়েছে। কি? তা উনি কিভাবে মারা গিয়েছিলেন? তখন ওরা কলেজের ফার্স্ট ইয়ারে। দুজনে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে। তবে সেদিন সায়নীর শরীরটা ভালো না থাকায় বাড়িতেই ছিল। অন্যদিকে রিমি সায়নীর অসুস্থতার কথা শুনে প্রচণ্ড গতিতে স্কুটি নিয়ে আমাদের বাড়িতে আসবার সময় তাল সামলাতে না পেরে বড় লরির পেছনের চাকার নিচে পড়ে যায়। মাথা মুখ এমনভাবে থেঁতলে গিয়েছিল যে ওকে চেনাই দায় হয়ে উঠেছিল। মেয়েটা কাউকে হসপিটালে নিয়ে যাওয়ারও সময় দেয়নি, তার আগেই মৃত্যু হয়ে গিয়েছিল। অন্যদিকে রিমির মৃত্যুর শোক সামলাতে না পেরে বহুদিন অসুস্থ হয়ে পড়েছিল সায়নী। খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি করে শরীর এতটাই খারাপ করে ফেলেছিল যে ওকে হসপিটালাইজড করতে হয়েছিল শেষমেশ। পরে অবশ্য মেডিটেশন থেরাপি করে অনেকটাই সামলে উঠেছিল। কিন্তু যখনই সায়নীর সাথে নতুন কেউ বন্ধুত্ব করতে আসতো বা কেউ ওর সাথে বেশি ঘনিষ্ঠ হবার চেষ্টা করত, তখনই ওর মধ্যে কেমন একটা পরিবর্তন দেখতাম। ঠিক রিমি যেরকম সবার থেকে সায়নীকে দূরে রাখবার জন্য আচরণ করত, ঠিক সেই রকমই আচরণ। তাছাড়া মাঝে মাঝে নিজের মনে কথা বলতো। আমরা কিছু জিজ্ঞেস করলে অতি সাবধানে বিষয়টা এড়িয়ে যেত। তাছাড়া সাগর মানে
ওর সাথে যার প্রথম বিয়ের কথা শুরু হয়েছিল সেই ছেলেটিও আমাদের জানিয়েছিল সায়নীর অদ্ভুত ব্যবহারের কথা, কিন্তু সায়নীকে এই ব্যাপারে জিজ্ঞেস করায় ও জানায় এরকম কিছুই হয়নি। অবশ্য ছেলেটি সেই দিন রাতেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাই প্রীতমের সাথে বিয়ের কথাবার্তা শুরু হতেই সায়নীর ব্যবহার সম্পর্কে জানিয়ে রেখেছিলাম। বুঝলাম। তার মানে একজনের অনুপস্থিতিতে নিজের কল্পনায় তাকে জাগিয়ে তুলতে চাইছে সায়নী। যদি ব্যাপারটা এইরকম হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সায়নীর ট্রিটমেন্ট শুরু করতে হবে, নয়তো অন্য একজনকে জাগিয়ে তুলতে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেও। তবে তার আগে ওর একটু সুস্থ হয়ে ওঠা দরকার। প্রতিম, তুমি ওষুধগুলো ঠিক সময় মতো করে খাইয়ে দিও, আর কোনো অসুবিধা হলে আমাকে জানিও। আজ আমি উঠি, কেমন? ডাক্তার সেনের কথা মতো প্রীতম সময় করে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, প্রতিটা কাজ অক্ষরে অক্ষরে পালন করতে লাগল। তবে সায়নীর শরীরে বিশেষ কোনো পরিবর্তন হলো না। ধীরে ধীরে শরীরটা বিছানার সাথে মিশে যেতে লাগলো, সেই সাথে কালো আস্তরণে চাপা পড়ে যেতে লাগলো চোখের নিচটা, গাল দুটো ভেতরের দিকে চুপসে যেতে লাগলো দিনে দিনে। ইতিমধ্যে ডাক্তার সেন বহুবার ওষুধ বদলেছেন, নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু কোথাও কিচ্ছু নেই। অথচ দিনে দিনে সায়নীর শরীরটা কঙ্কালে পরিণত হতে লাগলো। এর মাঝে একদিন রাতে প্রীতমের ঘুমের মধ্যে মনে হলো কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কিন্তু প্রচণ্ড ঘুমে চোখের পাতা ভারী হয়ে রয়েছে তখনও। সামান্য পাশ ফিরতে ওর মনে হলো কারোর নিঃশ্বাস পড়ছে ঘাড়ের ওপর। পরক্ষণেই সায়নীর কথা মনে পড়তে চোখ খুলে তাকালো প্রীতম। পাশে সায়নী নেই। প্রীতম আর 1 মিনিট দেরি না করে বিছানা থেকে উঠতে দেখল ঘরের দরজা হাট করে খোলা। প্রীতম ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসতে দেখল সারা বাড়ি স্তব্ধ। অবশ্য এই মাঝরাতে সমস্তটা স্তব্ধ হওয়ারই কথা, কিন্তু অসুস্থ শরীর নিয়ে মেয়েটা গেল কোথায় ভেবে পেল না প্রীতম। সঙ্গে সঙ্গে আগের সেদিন রাতের ভয়ঙ্কর দৃশ্যটা ফুটে উঠল ওর চোখের সামনে। যদি সেদিনের মতো সায়নী আজও কোনো নিষ্পাপ প্রাণীর ঘাড় মোটকে তার মাংস খায়। কথাটা মনে আসতেই মনটা আবার কু ডেকে উঠল। যতই হোক সজ্ঞানে বা অবচেতনে আর সায়নীর হাতে এমন পাপ কাজ হতে দেবে না। মনের ভেতর শক্তি সংগ্রহ করে বাড়ির দরজার কাছে যেতে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। এর মানে সায়নী বাড়ির মধ্যেই কোথাও একটা আছে। কথাটা ভেবে নিজের মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর ঠিক তখনই মনে হলো ওর পেছনে দেওয়াল বেয়ে কিছু একটা ওপরের দিকে উঠে গেল। প্রীতম সঙ্গে সঙ্গে পেছন ফিরতে দেখল বাড়ির দেওয়ালে লাল লাল রক্তের ছোপ, আর সেগুলো যে কোনো মানুষের সে নিয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ প্রীতমের মনে কেমন একটা অশুভ কিছুর ইঙ্গিত দিতে লাগলো। সেই সাথে মনে হলো বাড়ির ভেতরের বাতাসটাও কেমন ভারী হয়ে উঠছে পচা গন্ধে। মনে হচ্ছে এক্ষুনি হয়তো দমটা আটকে যাবে, কিংবা ওর এতদিনের পরিচিত বাড়িটা বড় হাঁ করে এক্ষুনি গিলে খেয়ে নেবে ওকে। আর একা একা থাকা যাবে না এখানে। কাকুকে ডাকি, কাকুর সাথে থাকলে মনে অন্তত সাহস পাওয়া যাবে কিছু। সায়নীকে খোঁজা সহজ হবে। যাই দেখি কাকু ঘুম থেকে উঠল কিনা। কথাগুলো বলে নিজের মনে শীষ বাজাতে বাজাতে নন্দ কাকুর ঘরের দিকে এগোতে হঠাৎ পায়ের নিচে চ্যাটচ্যাটে কিছু একটা অনুভূত হতে নিচের দিকে তাকিয়ে দেখল নন্দ কাকুর ঘর থেকে দরজার তলা দিয়ে ঢাল বেয়ে ভেসে আসছে তাজা রক্তের স্রোত। প্রীতম প্রথমে নিজের ভুল ভেবে আরেকবার চোখ বন্ধ করে তারপর নিচের দিকে তাকাতে বুঝল কোনো কিছুই সে ভুল দেখেনি। যা দেখেছে সবটাই সত্যি। প্রীতম আরেকটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো দরজার সামনে। ও জানে দরজা খুললে ও কি দেখতে পাবে। তবুও নিজের মনে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে দরজা খুলতে দেখল নন্দ কাকার মাথাটা 2 হাতের মধ্যে নিয়ে তার চোখ খুবলে খাচ্ছে সায়নী। কিন্তু আচমকা দরজা খোলার শব্দ পেয়ে নিজের কাজ থামিয়ে স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে দেখল সায়নী। তারপর ধীরে ধীরে হেসে উঠে বলল, আয় আয়, তুইও খাবি আয়। দেখ, মানুষের রক্তে অনেক স্বাদ, তুইও খাবি আয়।
কথাগুলো বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল সায়নী। তারপর আবার বলল, এখনো সময় আছে, যা, চলে যা, অনেক দূরে চলে যা, নইলে তোকেও এরকম ঘাড় মুটকে খেয়ে নেব। তুই কি ভেবেছিলিস ডাক্তার দেখিয়ে সায়নীকে সারিয়ে তুলবি? সায়নীর শরীরে আমার বাস, এই রিমির বাস, বুঝেছিস? ওর শরীর থেকে আমাকে কিছুতেই দাঁড়াতে পারবি না, বুঝলি? তুই যা, যা, পালা এখান থেকে। সায়নী তোকে ভালোবাসে, তুই কষ্ট পেলে কাঁদবি, তাই তোকে ছেড়ে দিচ্ছি। যা, দূর হ চোখের সামনে থেকে। প্রীতম প্রত্যুত্তরে খানিক হেসে এগিয়ে গেল সায়নীর দিকে। তারপর চোখের নিমেষে পেছন থেকে ছুরি বের করে চালিয়ে দিল সায়নীর গলা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে সায়নী আর্তনাদ করে কেঁদে উঠল প্রীতমের নাম ধরে। প্রীতম স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কান্নারত সায়নীর দিকে। তারপর দুহাতে মুখ ঢেকে কাঁপা কাঁপা গলায় বলল, আমি ক্ষমা করো সায়নী, আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমার ভেতরের ওই পিশাচিনীকে মারতে চেয়েছি। ও তোমার ভেতরে বেঁচে থাকলে তুমি কখনো নিজের জন্য বাঁচতে পারতে না। আমায় ক্ষমা করে দাও। সায়নী তখনও বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে প্রীতমের দিকে। চোখের জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। প্রীতম এগিয়ে গিয়ে ওর হাতটা ধরতেই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ঘরের প্রতিটা জিনিস লণ্ডভণ্ড হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়তে লাগলো। সেই সাথে সায়নীর দেহটা ভেসে উঠল বাতাসে। তারপর একটা তীক্ষ্ণ গগনভেদী চিৎকারে প্রীতম দু হাত দিয়ে কান বন্ধ করে বলল, তুই মরিস নি এখনো? তোকে মারতেই তো আমি সায়নীর গলায় ছুরি চালালাম। আবারও গগন ফাটানো হাসি হেসে সায়নী উত্তর দিল, কাকে মারবি তুই? যে 6 বছর আগে মারা গেছে তাকে? প্রীতম নিজের ভুল বুঝতে পেরে চিৎকার করে কেঁদে উঠতে আবারও সায়নী ভরাট গলায় বলল, এবার তো পালা। আর কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাড় ভাঙার শব্দে আর গলায় প্রচণ্ড ব্যথায় চোখ বন্ধ করল প্রীতম। পরের দিন সকালে বহুবার ফোন করে প্রীতম সায়নী দুজনের কাউকে না পেয়ে সুজয়বাবু এই বাড়িতে এসে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে জ্ঞান হারান। পরে পুলিশ নানা রকম তল্লাশি করেও কোনো কিনারা করতে না পেরে কেস বন্ধ করে দেয়। রে সায়ু, আমাকে ছেড়ে আর কোথাও যাবি না তো? প্রীতম বাবুকে একটা ধন্যবাদ দেওয়া দরকার, বুঝলি? ওনার জন্যই আজ অশরীরী হয়ে আমরা একসাথে থাকতে পারবো। নয়তো আগে তুই আমার শরীরে প্রবেশ করলে আমি কিছুই জানতে পারতাম না কি হচ্ছে। ছাড় এসব, সশরীরে হোক কিংবা অশরীরে, তুই সারা জীবন আমার কাছের বন্ধু। শুনছিলেন ইশিকা হাজরার কলমে অশরীরী বন্ধুত্ব। আজকের গল্প পাঠে ছিল সায়ন্তন এবং গল্পের সূত্র ধরে আমি তৃষা, এবং অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সায়ন্তন, তানিশা, আর্য, প্রভাকর, সৌম্যদীপ, ডালিয়া এবং সৌরভ। গল্পের নাট্যরূপদানে ছিল দিশানি, পোস্টার ডিজাইনে শুভদীপ ব্যানার্জি, শব্দ সংযোজনে ছিল সুদেশনা এবং গল্পের আবহ এবং স্পেশাল এফেক্টসে ছিল আর্য। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প?
যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও তোমাদের মতামত। আমাদের ফলো করতে পারো ফেসবুকে, আমাদের পেজের লিংক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।